সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে শুনছো, তোমরা সবাই খাতা কলম নিয়ে পড়তে বসো। তোমাদের যা করতে বলা হবে সাথে সাথে তুমি নিজে হাতে কলমে করবে, এতে তুমি নিজেই উপকৃত হবে। আমরা কথা না বাড়িয়ে চলে আসি আমাদের আলোচনায়। বস্তুর উপর তাপের প্রভাব। এই তাপের প্রভাব পড়ার আগে আমরা প্রথমেই শুরু করব তাপ দিয়ে, যে তাপটা আসলে কি। ধরো আমরা কোনো একটা বস্তু যখন স্পর্শ করি তখন আমাদের কাছে ঠান্ডা মনে হয়, আবার কিছু বস্তু স্পর্শ করলে আমাদের কাছে গরম মনে হয়। এই তাপটা হলো এক প্রকার শক্তি। তাহলে বলো তো, তাপ এক প্রকার কি? এক প্রকার শক্তি, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। গরমের অনুভূতি জাগায়, এটি হলো তাপ। তাপের একক হলো, যেহেতু তাপ এক প্রকার শক্তি তাই একক হলো জুল। এই এসআই একক প্রচলনের পূর্বে এর আরও একটি একক প্রচলিত ছিল, যা হলো ক্যালোরি। এই জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক হলো 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। আমরা যদি এভাবে লিখি 1 জুল ইকুয়ালস টু কত, তাহলে হবে কত? 1/4.2 ক্যালোরি। দ্যাট মিন্স 0.24 ক্যালোরি। তাহলে একটু মাথায় রাখবো, 1 ক্যালোরি ইকুয়ালস টু হলো 4.2 জুল, এবং যদি বলে 1 জুল ইকুয়াল টু কত, তাহলে আমরা বলবো 0.24 ক্যালোরি। এখন আমরা চলে আসি তাপমাত্রা জিনিসটা কি, একটু খেয়াল করব। তাপমাত্রা হলো কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে যদি আমি অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনি এই বস্তুটা কি তাপ দিবে নাকি নিবে, এটা নির্ধারণ করে দেয়। তাহলে আমরা বলবো তাপমাত্রা কাকে বলবো? কোনো বস্তুর তাপীয় অবস্থা। কোনো বস্তুর তাপীয় অবস্থা, এটা হলো তাপমাত্রা, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ দিবে না নিবে তা নির্ধারণ করে। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। কিন্তু তাপমাত্রা হলো কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে দেয় যে সেই বস্তুটা অন্য বস্তুর সংস্পর্শে তাপ দিবে নাকি নিবে। এটা একটু মাথায় রাখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসব তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ। একটু খেয়াল করব, তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ। এখন আমরা জানি এই পদার্থ কয় প্রকার বলো তো? 3 প্রকার। প্রথম কঠিন, 2 তরল, 3 বায়বীয় বা গ্যাস। তাহলে আমরা এই কঠিন পদার্থের প্রসারণ আমরা 3 ভাবে শিখব। একটা হলো কঠিন পদার্থের প্রসারণ, একটা হলো তরল পদার্থের প্রসারণ, আর একটা হলো বায়বীয় বা গ্যাসীয় পদার্থের প্রসারণ। তাহলে আমরা প্রথমে শুরুতে আসি কঠিন পদার্থের প্রসারণ। তাহলে পরীক্ষা যদি আসে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ কয় প্রকার, আমরা কি বলবো? 3 প্রকার। কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। তাহলে কঠিন পদার্থের প্রসারণ দেখো, আমরা জানি একটা কঠিন বস্তুর কি কি আছে। দেখো, এই একটা বস্তু, এর আকার আছে, দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, আয়তন আছে।
তার মানে আকার মানে কি বুঝি? দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে এর পরিবর্তন হতে পারে, তাপ বাড়াইলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এরপরে তাপ বাড়ালে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তার মানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে কঠিন পদার্থের প্রসারণ হলো 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। এখন আমরা প্রথমে আসি দৈর্ঘ্য প্রসারণ। একটু ভালো করে খেয়াল করব। দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কি? ধরো আমরা একটা দৈর্ঘ্য নিলাম, যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য হলো L1। এখন এই বস্তুর তাপমাত্রা বাড়ালাম। এখন L1টা হল আমরা একটি বস্তু নিলাম যার দৈর্ঘ্য হলো L1 এবং তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আমরা একটি বস্তু নিলাম যার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য হলো L1। এখন আমরা যদি তাপ দিই তাহলে এর দৈর্ঘ্য কী হবে? বাড়বে। আমরা কি করলাম যে এর দৈর্ঘ্যটা বাড়লো। কয় ডিগ্রি বাড়ালাম? 1 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে তাপমাত্রা বাড়ালাম কত? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর দৈর্ঘ্য বাড়লো কত? এটুক। এখন এটুকটা এই দৈর্ঘ্যের কত গুণ? নিশ্চয় একটা গুণ, তো আমি ধরলাম আলফা গুণ। কার দৈর্ঘ্যের? আধি দৈর্ঘ্যের। তাহলে একটু খেয়াল করো তো, কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার দৈর্ঘ্যটা আধি দৈর্ঘ্যের আলফা গুণ বৃদ্ধি পায়। এই আলফাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ। খেয়াল করবে একটু। তাহলে পরীক্ষায় যদি আসে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, তা আমরা বলবো কি যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ওই বস্তুর দৈর্ঘ্য আধি দৈর্ঘ্যের যত গুণ বৃদ্ধি পায় তাকে কি বলে? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। একে কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে। এখন আমরা একটা সমীকরণ শিখব যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং বস্তুর আধি দৈর্ঘ্য এবং শেষের দৈর্ঘ্য এদের মধ্যে সম্পর্কটা কীরকম হয়। তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা ধরলাম এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। এখন বলো তো, যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তখন দৈর্ঘ্য বাড়ে আগের দৈর্ঘ্যের আলফা গুণ। যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে দৈর্ঘ্য বাড়বে কত? 2 আলফা L1। যদি ডেল থিটা পরিমাণ বাড়াই তাহলে দৈর্ঘ্য বাড়বে কত? ডেল থিটা আলফা L1। এই পরিমাণ দৈর্ঘ্য কি হলো? বাড়লো। তাহলে আমি একটা বস্তু নিলাম যার দৈর্ঘ্য হলো L1, এখন তাপমাত্রা বাড়ালাম কত? ডেল থিটা। তাপমাত্রা কি করলাম? বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বেড়ে গেল, বেড়ে কত হলো? L2 হলো। কত হলো? L2। তাহলে আমরা লিখতে পারি না যে পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য L2 ইকুয়ালস টু আগের দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি। মানে আমরা লিখতে পারি যে আদি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, এখন আদি দৈর্ঘ্য কত বলো তো? এই যে আদি দৈর্ঘ্য L1 আর দৈর্ঘ্য বাড়ছে কতটুক? এই যে ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি, দৈর্ঘ্য বাড়ছে একটু। তাহলে আমরা লিখতে পারি ডেল থিটা আলফা L1। তাহলে এখান থেকে আমরা যদি এই L2 কে এই পাশে নিয়ে আসি, সরি L1 কে, তাহলে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 ইকুয়ালস টু ডেল থিটা আলফা L1। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ডেল L ইকুয়ালস টু ডেল L মানে দৈর্ঘ্যের পরিবর্তন, আদি শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু ডেল থিটা আলফা L1। এখান থেকে বলো তো আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি? ডেল থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে আলফা ইকুয়ালস টু ডেল L ডিভাইডেড বাই ডেল থিটা L1। এখন দেখো তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি হবে? তোমরা একটু বের করো তো যে দৈর্ঘ্য প্রসারণ সহগের এককটা কি হবে। তাহলে আমরা যদি বলি দৈর্ঘ্য প্রসারণ সহগের একক, তাহলে বলো তো এই দৈর্ঘ্যের একক কত? মিটার। তাপমাত্রার একক কেলভিন। দৈর্ঘ্যের একক মিটার। মিটার মিটার কাটা থাকে হলো 1/Kelvin, দ্যাট মিনস পার কেলভিন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? একক কত? পার কেলভিন। এখন যদি বলে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.09 গুণ 10⁻13 এত পার কেলভিন বলতে কি বুঝো? একটু খেয়াল করো কি বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.09 গুণ 10⁻19। আমি একটু এখানে লিখলাম 1.06 গুণ
10⁻19 পার কেলভিন। এত বলতে কি বুঝো? তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞায় চলে যাব। কি ছিল? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের যত গুণ বৃদ্ধি পায় তাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এখন বলো তো, তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ এত পার কেলভিন বলতে আমরা বুঝি ওই বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তা আদি দৈর্ঘ্যের এত গুণ বৃদ্ধি পায়। এত গুণ মানে কত? 1.09 গুণ 10⁻19 এত গুণ বৃদ্ধি পায়। এখন আমরা আসি ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ, ওকে, একটু খেয়াল করি। আমরা ধরলাম একটা বস্তু আছে, তার ক্ষেত্রফল হলো A1। যখন তাপমাত্রা বাড়ালাম তার ক্ষেত্রফল হয়ে গেল A2। তাপমাত্রা বাড়াইছি কত? ডেলথিটা ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা আসি ওই আগের নিয়মে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে তার এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের বিটা গুণ বৃদ্ধি পায়। একটা তো বাড়বে, তার মানে আমরা বাড়লো কত গুণ? যে 1 ডিগ্রি বাড়াইলে আগের যে ক্ষেত্রফল তার বিটা গুণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধিটা। তাহলে এখানে যদি ডেলথিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তাহলে তার ক্ষেত্রফল বাড়বে কত? ডেলথিটা বিটা A1। এখানে এই বিটাকে বলে ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে এখন যদি পরীক্ষায় বলে যে ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই বস্তুর ক্ষেত্রফল আদি ক্ষেত্রফলের যত গুণ বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্র প্রসারণ সহগ। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা যদি লিখি যে পরিবর্তিত ক্ষেত্রফল A2 ইকুয়ালস টু কি লিখব? আদি ক্ষেত্রফল প্লাস ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি। এখন বলো তো আদি ক্ষেত্রফল কত? A1। ক্ষেত্রফল বৃদ্ধি কত? ডেলথিটা বিটা A1। আদি ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি যে A2 মাইনাস A1 ইকুয়ালস টু ডেলথিটা বিটা A1। তাহলে এখান থেকে যে A2 মাইনাস A1 আমরা কি লিখতে পারি? ডেল A, দ্যাট মিনস ক্ষেত্রফলের পরিবর্তন, ইকুয়ালস টু ডেলথিটা বিটা A1। তাহলে এখান থেকে আমরা বিটা সমান কি লিখতে পারি? ডেল A ডিভাইডেড বাই ডেলথিটা A1। তাহলে এখন যদি বলো তো যে ক্ষেত্র প্রসারণ সহগের একক কি হবে? এখানে বসাও। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাপমাত্রার একক কেলভিন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কাটা থাকে হলো পার কেলভিন। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক পেয়েছিলাম কত? পার কেলভিন। এবং ক্ষেত্র প্রসারণ সহগের একক কি? পার কেলভিন। এখন যদি বলে যে কোনো একটি বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়ালস টু 1.67 গুণ 10⁻12 পার কেলভিন, এটা বলতে কি বুঝো? তাহলে আমরা বলবো কি যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ওই বস্তুর ক্ষেত্রফল আদি ক্ষেত্রফলের, দেখো আদি ক্ষেত্রফলের এই যে এত গুণ বৃদ্ধি পায়। তাহলে এটি হলো আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। এখন আমরা আসি আয়তন প্রসারণ সহগ। 3 নাম্বার কিসে আসলাম? আয়তন প্রসারণ সহগ। খেয়াল করি একটু শিক্ষার্থীরা। 3 নাম্বার আয়তন প্রসারণ। আমরা ধরলাম যে এখানে একটা বস্তু আছে, যার আয়তন হলো V1। এখন যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে তার আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। তো আমরা ধরলাম আয়তনটা বৃদ্ধি পেল, আগের চেয়ে একটু বৃদ্ধি পেল। এই আয়তন কত? V2। এখন কত তাপমাত্রা বাড়াইছি আমরা? ডেলথিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন বলো তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে এর আয়তন বাড়ে আদি আয়তনের একটা নির্দিষ্ট গুণ, আমরা ধরলাম গামা গুণ। কত গুণ ধরলাম? গামা গুণ। এই গামাকে বলে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ
সহগ। তাহলে যদি বলে যে আয়তন প্রসারণ সহগ কাকে বলে, তাহলে আমরা কি বলবো, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার আয়তন আদি আয়তনের যত গুণ বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। তাহলে আমরা সিমিলারলি লিখতে পারি যে V2 ইকুয়ালস টু আগের আয়তন প্লাস আয়তন বৃদ্ধি কত, ডেল থিটা গামা V1। তাহলে এখান থেকে আমরা এই পাশে নিয়ে আসলে কি লিখতে পারি, V2 মাইনাস V1 ইকুয়ালস টু ডেল থিটা গামা V1। তাহলে এখান থেকে আমরা গামা ইকুয়াল টু কি লিখতে পারি, যে ডেল ভি ডিভাইডেড বাই ডেল থিটা V1। এখন বলো তো গামার একক কি হবে, আয়তনের একক মিটার কিউব, তাপমাত্রা একক কেলভিন, V1 এর একক মিটার কিউব। তাহলে মিটার কিউব কাটা থাকে কত, পার কেলভিন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হলো পার কেলভিন, ক্ষেত্র প্রসারণ সহগের একক হলো পার কেলভিন এবং আয়তন প্রসারণ সহগের একক হলো কত, পার কেলভিন। সিমিলারলি যদি আমাদের বলতো যে কোনো বস্তুর আয়তন প্রসারণ সহগ 1.002 গুণ 10 ইনভার্স 22 এত পার কেলভিন বলতে কি বুঝো, কি বলছে, আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা কি বলবো, যে কোনো বস্তুর আয়তন প্রসারণ সহগ এত বলতে আমরা বুঝি ওই বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার আয়তন আদি আয়তনের এত গুণ বৃদ্ধি পাবে। এখন পরীক্ষা কি এত গুণ লিখবা না, যেটা দেয়া আছে তত গুণ বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসব যে বস্তুর এই প্রসারণের ক্ষেত্রে যে আমরা 3টা প্রসারণ সহগ পেয়েছিলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ, আলফা, বিটা এবং গামা। এই 3টার মধ্যে সম্পর্ক দেখব, যেখানে বিটা ইকুয়ালস টু হলো 2 আলফা এবং গামা ইকুয়ালস টু হলো 3 আলফা। এটা আমরা এখন একটু প্রতিপাদন করে দেখব। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই দুইটা। এখন আমরা জানি যে L2 ইকুয়ালস টু L1 প্লাস ডেল থিটা আলফা L1। আমরা এই সমীকরণকে একটু বর্গ করে দিই, বর্গ করে দিলে কি হয়, L2 স্কোয়ার ইকুয়াল টু বর্গ করলে L1 প্লাস ডেল থিটা আলফা L1 হোল স্কোয়ার। বলতো L2 স্কোয়ার কোনো একটা বস্তুর, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, তাহলে এটা L2 স্কোয়ার মানে কি, ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি L2 মানে A2 স্কোয়ার, সরি স্কোয়ার তো লেখা যাবে না, A2 ইকুয়ালস টু লিখতে পারি L1 স্কোয়ার প্লাস 2 L1 ডেল থিটা আলফা L1 প্লাস বি স্কোয়ার ডেল থিটা স্কোয়ার আলফা স্কোয়ার L1 স্কোয়ার। এখন আমরা একটু আগে যতগুলো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ লিখছিলাম, এই আলফার মানটা খুব কি হয়, এই প্রসারণ সহগের মান খুব কম হয়। মানে এই দৈর্ঘ্য বৃদ্ধি বা ক্ষেত্র বৃদ্ধি বা আয়তন বৃদ্ধি এটি হলো আগের দৈর্ঘ্যের, আগের ক্ষেত্রফলের বা আগের আয়তনের খুব ছোট একটা সংখ্যার গুণফল। তার মানে এই আলফাটা কি খুব ছোট। তাহলে কোনো একটা ছোট সংখ্যাকে আমরা যদি বর্গ করি, এই মানটা কি হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে, আরও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তখন এর মানটা প্রায় 0 ধরা যায়, আলফার মানটা। কোন শর্তে, কারণ এর মানটা তো এমনি ছোট, তার মধ্যে বর্গ করলে কি হয়ে যায়, আরও ছোট হয়ে যায়। তাহলে আমরা এখন এখানে লিখি যে বা A2 ইকুয়ালস টু L1 স্কোয়ার মানে A1 প্লাস 2 আলফা একসাথে নিলাম ডেল থিটা L1 গুণ করলে কত হয়, L1 স্কোয়ার, L1 স্কোয়ার মানে কত, A1 আর বাকিটা কত, 0। তাহলে এখন দেখো তো আমরা কি জানি ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে, যে A2 ইকুয়ালস টু A1 প্লাস বিটা ডেল থিটা A1। এখন এই দুইটা সমীকরণ দেখো 1 আর 2, এই দুইটা সমীকরণের মধ্যে তুলনা করলে দেখো তো এই বিটা ইকুয়ালস টু 2 আলফা আর বাকি সব দেখো ঠিক আছে। তা আমরা লিখতে পারি যে সুতরাং বিটা ইকুয়ালস টু 2 আলফা, বিটা ইকুয়ালস টু কত, 2 আলফা। তাহলে আমাদের একদম মাথায় সেট করে ফেলতে হবে যে ক্ষেত্র প্রসারণ সহগ ইকুয়াল টু 2 গুণ দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা পরবর্তীতে আসলাম যে গামা ইকুয়াল টু 3 আলফা কীভাবে লিখতে পারি আমরা। এখন আমরা এই সমীকরণকে আগের মতো এই সমীকরণকে ঘন করি, মানে কিউব করি। তাহলে কত হয়, L2 কিউব প্লাস L1 প্লাস
ডেল থিটা আলফা L1 হোল কিউব করলে কত হয়? এটা হলো আয়তন। দেখো এল কিউব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা সূত্র লিখিত এ কিউব L1 কিউব প্লাস 3a স্কোয়ার, খেয়াল করবে একটু, 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? L1 স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার ইন্টু বি, বি কত? ডেল থিটা আলফা L1 প্লাস 3a, এ কত? L1 ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার কত? ডেল থিটা আলফা L1 এই যে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব কত? ডেল থিটা আলফা L1 এই যে হোল কিউব। এখন আমরা একটু খেয়াল করি যে কোনো একটার আলফা মান বলছে কি খুব কম, খুব ছোট, কম বলা যাবে না, ছোট, তাহলে স্কোয়ার করলে আরও ছোট হয়। এখন যদি আমরা কিউব করি তাহলে সেটা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে b2 ইকুয়ালস টু L1, তার মানে b1 প্লাস দেখো 3 ডেল থিটা আলফা L1 স্কোয়ার L, তাহলে আমরা কি লিখতে পারি? L1 কিউব মানে আয়তন b1 প্লাস এখানে কি দেখো তো আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার হলে আমরা কি লিখতে পারি? প্রায় শূন্য, আলফা কিউব প্রায় কত? শূন্য। এই সমীকরণটা একটু সাজিয়ে লিখলে b2 ইকুয়ালস টু b1 প্লাস 3 আলফা ডেল থিটা b1। কিন্তু আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রে জানি যে b2 ইকুয়ালস টু b1 প্লাস গামা ডেল থিটা b1, সমীকরণ 1 সমীকরণ 2। এখন দেখো তো এদের সাথে b1 b2 b2 b1 b1 ডেল থিটা b1 b1 ঝামেলা কোথায়? এই যে গামা আর 3 আলফা, তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং গামা ইকুয়ালস টু 3 আলফা। আমাদের এই দুটি সম্পর্ক একদম মাথায় সেট করে রাখতে হবে। যখনই অঙ্ক করা লাগবে আমরা একটু দেখব যে বিটা ইকুয়াল টু হলো 2 আলফা আর গামা ইকুয়াল টু হলো 3 আলফা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব তরল পদার্থের প্রসারণ। কিসের প্রসারণ? তরল পদার্থের প্রসারণ। এই তরল পদার্থের প্রসারণের জন্য আমরা একটু দেখো একটা পাত্র নিলাম, আমার আঁকাটা তেমন সুন্দর হয় না, তোমরা একটু সুন্দর করে আঁকবা। পাত্র একটা। এখন আমি ধরলাম এই পাত্রে এই পরিমাণ পানি আছে, এই পরিমাণ কি আছে? পানি আছে। একটু ভালো করে খেয়াল করব। এখানে আমরা দাগ দিলাম আয়তন হলো V1, আয়তন কত? V1। এখন আমরা এই পাত্রের নিচে তাপ দিলাম, তাপ দিলে দেখো এই পাত্রটা প্রথমে তাপ শোষণ করবে, করে এই পাত্রটা কি হবে? প্রসারিত হবে, তারপরে পানিটা প্রসারিত হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথমে কে প্রসারিত হবে? পাত্র প্রসারিত হবে। পাত্র কিন্তু এটাই, আমাদের বোঝার জন্য আমরা আরেকটা আঁকলাম। ওকে, এখন যখন আমরা তাপ দিলাম তাপ, তখন এই পাত্রটা কি হয়েছে? প্রসারিত হয়েছে। প্রসারিত হলে পাত্রের আয়তন কি হবে? বেড়ে যাবে। ফলে এই পানির উপরের স্তরটা একটু কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে আমি ধরলাম এই পানিটা এখানে চলে আসলো। কেন চলে আসছে বলো তো? কারণ পাত্রটা আগের চেয়ে প্রসারিত হয়ে গেছে। তাহলে এখন আমরা ধরলাম এই আয়তন হলো V2, এখানে এখানে কত? V2। এখন এই পাত্র প্রসারণের পরে তাপটা কে গ্রহণ করবে? পানি গ্রহণ করবে। তারপর আমরা ধরলাম এবার কে প্রসারিত হবে? পানি প্রসারিত হবে। পানি প্রসারিত হওয়ার পরে আমরা একটু খেয়াল করি যে ধরলাম এটা হলো পাত্র, পানি কোথায় ছিল? এখানে, এটা হলো V2। এখানে তাপ কিন্তু চলছে, এখানে পানি আছে, পানি আছে। যখন এখানে তাপ দেয়া হয় তখন এই পানিটা কি করবে? তাপ শোষণ করে এর গতিশক্তিগুলো বৃদ্ধি করবে। ফলে পানিটা আগের যে আয়তন আছে এই আয়তনের চেয়ে বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেয়ে আমরা ধরলাম সে এখানে আসলো, এটা হলো V3। ভি কত? 3। এখন একটু খেয়াল করো তো, প্রথমে পানি ছিল কত? V1-এ। এই যে ধরো এই যে V1 মানে এই যে এখানে পানি ছিল। যখন পাত্র প্রসারিত হলো তখন সে কোথায় চলে আসছে? V2-তে। এখন তাহলে এটা হলো V1, পানি এখানে ছিল,
কিন্তু যখন পাত্র প্রসারিত হয়েছে চলে আসছে কোথায় V2-তে। কিন্তু যখন পানি প্রসারিত হয়েছে আমরা জানি যে কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থ তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয়, মানে কঠিন পদার্থ যেরকম প্রসারিত হবে তার চেয়ে তরল পদার্থ বেশি প্রসারিত হবে, আর গ্যাসীয় পদার্থ তার চেয়েও বেশি প্রসারিত হবে। তাহলে এই কঠিন পদার্থের চেয়ে যেহেতু পানি বেশি প্রসারিত হয়, ফলে এই পানির আয়তনটা এটা অতিক্রম করে সে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে এখন আমরা এই চিত্রটা দেখে দেখে আমাকে একটু বলো তো যে আমি মান দিলাম, এটা হলো A, এটা হলো B, এটা হলো C। তাহলে এখন আমাকে বলো তো এই BC মানে কি? এই যে এটুক হলো এই যে তরলের প্রসারণ বা প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। এখন আমরা কেন প্রকৃত বললাম একটু খেয়াল করো। তুমি যখন এই পাত্রের দিকে তাকিয়েছিলে, এই যে তাপ দিলাম, পানি নিচে নামছে, তুমি খেয়াল করো নাই, পানি উপরে উঠছে এখানে, তার মানে পানিটা কোথায় চলে আসছে? যে এখানে B3-তে, কিন্তু মাঝেতে এই B2-তে নেমে আসছে। আমাদের এটার খেয়াল থাকে না, আমাদের মনে হয় কি যে পানিটা মনে হয় এই B1 থেকে B3 পর্যন্ত বাড়ছে। আসলে কি তাই না? পানির প্রসারণ হলো মোট B থেকে C পর্যন্ত। তাই আমরা বলি এই B থেকে C পর্যন্ত প্রকৃত প্রসারণ, কিন্তু আমরা দেখি কতটুক? এই যে A থেকে C পর্যন্ত, তাই এটা হলো আপাত প্রসারণ। তাহলে AC ইকুয়ালস টু কত? আপাত প্রসারণ। এখন একটু খেয়াল করি AB মানে কি? যে এটা ছিল A, এটা হলো B, তার মানে এটুক হলো কার প্রসারণ? পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। এখন এই তিনটা সম্পর্ককে আমরা যদি একসাথে লিখি, আমরা কি এটা লিখতে পারি না? দেখো তো, যে প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। মানে আমরা কি এটুক লিখতে পারি? দেখো তো, যে BC প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এটা কি লেখা যায় না? দেখো তো, এই যে BC ইকুয়ালস টু CA প্লাস AB, দুইটার যোগ করলাম। তাহলে এখান থেকে বলো তো এটা কি? BC মানে প্রকৃত প্রসারণ, তাহলে আমরা লিখবি যে বা প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু AC মানে কি? আপাত প্রসারণ, আপাত প্রসারণ প্লাস এরপর আছে কি AB মানে কি? পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। এখন আমরা যদি আপাত প্রসারণটা বের করি, তাহলে বলো তো আপাত প্রসারণ সমান কি লিখব? আপাত প্রসারণ ইকুয়ালস টু আপাত প্রসারণ আছে, তাহলে প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। এখন এই আপাত প্রসারণকে লিখে হলো VA দ্বারা, তার মানে লিখতে পারি বা BA মানে আপাত প্রসারণ ইকুয়াল টু পাত্রের প্রসারণ BL মাইনাস পাত্রের প্রসারণ BB। তাহলে আমরা একটু মাথায় রাখবো যে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণের মধ্যে সম্পর্ক হলো আপাত প্রসারণ ইকুয়াল টু প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। আমরা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এখন আমরা আসি গ্যাসের প্রসারণ। কিসের প্রসারণ? গ্যাসের প্রসারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে গ্যাসকে তাপ প্রয়োগ করলে সে দ্রুত প্রসারিত হয় এবং এই প্রসারণের মানটা হলো কঠিন এবং তরলের চেয়ে বেশি। তো গ্যাসের ক্ষেত্রে দেখো, কোনো একটা গ্যাসকে বা 1 লিটার গ্যাসকে আমি এই পাত্রে রাখলাম, সে এখানে আছে, কিন্তু আমি একটু বড় পাত্রে রাখলাম, সে কিন্তু বড় পাত্রে ছড়ায় ছিটায় আছে। আমি যদি আরেকটু ছোট পাত্রে রাখলাম তাহলে সে আরেকটু ঘন হয়ে আছে। তার মানে যেই পাত্রে রাখা হবে সে সেই পাত্রের আকার ধারণ করবে। প্রত্যেকটা কিন্তু 1 লিটার, প্রত্যেকটা কত? 1 লিটার। তো আমরা গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা আসলে কিভাবে বের করব? খেয়াল করো তো, কারণ আমরা প্রসারণ বুঝবো কেমনে? গ্যাস তো এমনি প্রসারিত হয়ে যায়, যেখানে রাখি এমনি প্রসারিত হয়। তাহলে আমরা এই প্রসারণটা মেজার করার জন্য একটু আলাদা একটা অংশ বিবেচনা করি। যে আমি ধরলাম এখানে গ্যাস আছে এবং এখানে একটা পিস্টন লাগানো আছে, যেখানে এই পিস্টনটা ফ্রিকশনলেস অবস্থায়, মানে ঘর্ষণবিহীন, মানে এর ভিতর থেকে সামান্য একটু চাপ দিলেই সেটা উপরে উঠে যাবে এবং চাপ কমলে সেটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এখন আমি এখানে এবার 1 লিটার গ্যাস রাখলাম,
গ্যাস রাখার পরে এই পিস্টনটাকে এই গ্যাসের উপরে বসাই দিলাম। তার মানে এখন এই গ্যাসের চাপ আর পিস্টনের চাপ কি সমান অবস্থায় আছে, এই আয়তন আছে। এখন আমি কি করলাম, এর তাপমাত্রা বাড়াতে থাকলাম, মানে তাপ দিতে থাকলাম। তাপ দিতে থাকলে একটু পরে গিয়ে তার আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো আদি অবস্থায়। আদি অবস্থায় যখন আমি তাপ দিলাম, সে দেখো পাত্র তো একই আছে, কিন্তু এই পিস্টনটা একটু কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে। পিস্টনটা উপরে উঠে গেল, কারণ কি এখানে তাপ দেওয়ার ফলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়ারত বলের মান বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ বৃদ্ধি পায়। তাহলে চাপ বৃদ্ধি পায়, ফলে এই পিস্টনটা একটু কোথায় উঠে গেছে, উপরে উঠে গেছে। তো আমি ধরলাম এর আয়তন হলো V1 আর এর আয়তন হলো V2। এখন এই গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র আছে, যেটা হলো PV = nRT। এটা তোমাদের কেমিস্ট্রিতে পড়ানো হবে, যে পিটা হলো প্রেসার, ভিটা ভলিউম, এনটা হলো মোল সংখ্যা, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, টিটা হলো টেম্পারেচার। টিটা হলো টেম্পারেচার। তাহলে এখন এই অংশের চাপ যদি পি হয়, আয়তন যদি আমি ধরলাম ভি হয়, তাহলে আমরা লিখতে পারি যে PV = nRT। এটা ইনিশিয়াল অবস্থায়। কি অবস্থায়, ইনিশিয়াল অবস্থায়। এখন এখানে যদি আমরা ধরি যে এর তাপমাত্রা বাড়াইছি, তাপমাত্রা কি করলাম, বাড়ালাম, ধরলাম টি থেকে তাপমাত্রাটা T1 করে ফেললাম, এবং এর ফলে তার আয়তনটা ভি থেকে V1 হয়ে গেল। আয়তন কত হলো, ভি থেকে V1। এখন আমরা এর ক্ষেত্রে কি লিখতে পারি, পি, চাপ কিন্তু একই আছে, দেখো এখানে চাপ যা ছিল এখানেও এক থাকবে। এর গতিশক্তি বৃদ্ধি পাইছে, ফলে এটা একটু উপরে উঠে গেছে, মানে আয়তন বাড়ায় দিয়েছে, ফলে চাপটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে PV V1 = nR। টি এর ক্ষেত্রে হয়ে যাবে T - T1, মানে আয়তনের পরিবর্তন। এখন আমরা দিলাম এটি হলো সমীকরণ 1 আর এটি হলো সমীকরণ 2। এখন 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাই বলো তো? সুতরাং PV - V1 divided by PV = nRT - T1 divided by nRT। এখান থেকে দেখো কাটাকাটি করে থাকে কত, B - B1 divided by V = nR কাটা থাকে কত, T - T1 divided by T। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে V - B মানে ডেল V, মানে কত, ডেল V ডিভাইডেড বাই এখানে আছে B আর T - T, আমরা এটা লিখতে পারি কি তাপমাত্রার পার্থক্য, দ্যাট মিনস ডেল T বা ডেল থিটা। তাহলে এটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে হয়ে যায় কত, ডেল থিটা = 1/T। আমরা এটাকে রেখে দিলাম যে ডেল V ডিভাইডেড বাই V ডেল থিটা = 1/T। এখন আমরা আসি আয়তন, কোনো একটা গ্যাসের আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V1, এই যে আয়তন প্রসারণ = আগের আয়তন V প্লাস বিটা ডেল থিটা V, আগের আয়তন। এই বিটাকে বলে গ্যাসের প্রসারণ সহগ, গ্যাসীয় প্রসারণ সহগ। এর সাথে এর আগে যে আমরা ক্ষেত্র প্রসারণ করছি এর কোনো সম্পর্ক নেই, গ্যাসীয় প্রসারণ সহগ। এখন এখান থেকে বলো তো আমরা B1 - B = কি লিখতে পারি, বিটা ডেল থিটা V। তাহলে এখান থেকে বিটা = কি লিখতে পারি, B - B মানে ডেল V ডিভাইডেড বাই ডেল থিটা V। দেখো তো ডেল V ডিভাইডেড বাই V ডেল থিটা = কত, 1/T। তাহলে আমরা লিখে দিতে পারি যে সুতরাং গ্যাসীয় প্রসারণ সহগ বিটা = 1/T। পাইছি কই, এই যে এখান থেকে বিটা = কত, 1/T। তাহলে এখান থেকে বলো তো যে গ্যাসীয় প্রসারণ সহগটা পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, মানে তাপমাত্রা যত বেশি হবে গ্যাসীয় প্রসারণ তত কম হবে। এটা একটু মাথায় রাখবো যে তাপমাত্রা যত বাড়াবো গ্যাসীয় প্রসারণ তত কম হবে। এটা দ্বারা আমাদের একটু ভুল বোঝা যায় যে তাপমাত্রা বাড়ালে আবার প্রসারণ কেমনে কম হয়। একটু খেয়াল করি আমরা যে আসলে জিনিসটা কি। ধরো আগে আয়তন ছিল 1 মিটার কিউব, পরবর্তীতে তাপমাত্রা বাড়াইলাম 1 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেল কত, ধরো 1.001 মিটার কিউব, ঠিক আছে, বা একটু বাড়াই দিই 1.05 মিটার কিউব।
পরে আরও 1 ডিগ্রি বাড়াইলাম তাপমাত্রা, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন বাড়বে 0.05। তো দেখো 0.05 বাড়ছে না, পরে বাড়লো 0.051 এত মিটার কিউব। দেখো এখানেও কিন্তু বাড়ছে, কিন্তু আগের চেয়ে কী হয়েছে, কম বাড়ছে। দেখো 1 ডিগ্রিতে বাড়াতে 1 ডিগ্রির জন্য বাড়ছে 0.05, কিন্তু এখানে বাড়ছে মাত্র 0.001 মিটার কিউব। তাহলে তাপমাত্রা যত বেশি হবে তার এই আয়তন প্রসারণটা ধীরে ধীরে কী হবে, কমে যাবে। এটাই হলো মূল কথা। এখন